উত্তর চব্বিশ পরগনার পালা শেষ করে আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুরে। এই পূর্ব মেদিনীপুর শহীদ ক্ষুদিরামের পূর্ব মেদিনীপুর, মাতঙ্গিনী হাজরার পূর্ব মেদিনীপুর। এই পূর্ব মেদিনীপুরকে যে এই কেন্দ্র করে আজকে রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান নিয়ে একটা আশার আরও দেখা গিয়েছিল, কিন্তু তার সাথে সাথে এই পূর্ব মেদিনীপুরের ইতিহাসে জড়িয়ে আছে ষড়যন্ত্রের একটা কালো অধ্যায়, সেটা হচ্ছে নন্দীগ্রাম। এবং আজকে হচ্ছে 14ই মার্চ আজকের দিনটা, যেটা নন্দীগ্রামের এবং এই পূর্ব মেদিনীপুর এই জেলার ইতিহাসে একটা কালো দাগ লেগে আছে। আমরা পূর্ব মেদিনীপুরের প্রায় 200-র বেশি গ্রাম পঞ্চায়েত এখানে আছে। সব কটা গ্রাম পঞ্চায়েত কভার করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করব বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতে যাওয়ার জন্য এবং সেখানকার মানুষের সাথে কথা বলার জন্য। আমার পেছনে দক্ষিণে সমুদ্র, একেবারে বাংলার দক্ষিণ প্রান্তেই আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটার নাম তাজপুর, রামনগর 1 নম্বর ব্লকের অধীন। এবং এই যে পঞ্চায়েত এলাকা, এটা তালগাছাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। তাজপুর বন্দর এখন অথই জলে, যে ওখানে মোদি ঘনিষ্ঠ আদানি যেমন ডুবছে, ওখানে দিদির লোকজনরা প্রতিদিন জেল হাজতে ঢুকছে। তাহলে দিদি এখন সেই কাজেই ব্যস্ত, চোর ডাকাতদের কিভাবে তিনি আড়াল করবেন, কিভাবে তিনি রক্ষা করবেন, এই কাজে ব্যস্ত। অতএব তাজপুর বন্দর নিয়ে এই মুহূর্তে প্রশাসনের কোনো হেলদোল নেই। কেবলমাত্র এই শঙ্করপুর এলাকায়, শঙ্করপুর ফিশিং হারবার, ওখানে একটা ওই সাইড অফিস ফর তাজপুর পোর্ট এই নামে একটা ছোট একটা অফিস আছে এবং সেখানে একটা কেয়ারটেকার আছে মাত্র। সমুদ্র বন্দরের যা এখানকার পরিকাঠামো, গভীর সমুদ্র বন্দর না করলে এখানে সমুদ্র বন্দরের কোনো গুরুত্ব থাকবে না। জাহাজ ওঠানামার করার ক্ষেত্রে যা প্রয়োজন, এইখানকার যে তাজপুরের সমুদ্র বন্দর, যেটা আমাদের জানা আছে, যেটা বিজ্ঞানিকভাবে যেটা নিয়ে দেখা গেছে যে গভীর সমুদ্র বন্দর এখানে হওয়ার মতন পরিবেশ পরিস্থিতি নেই। মন্দারমণিতে যেটা লবণ কারখানা ছিল, যেটাকে বিদ্যুৎ হাওয়া কেন্দ্র বলে ইতিমধ্যে 2009 মানে 18-19 সালের দিকে গভর্নমেন্ট যেটাকে করলো, মানুষের কাছে ফর্ম বিলি করা হলো যে চাকরি দেওয়া হবে, সবুজ ফর্ম, লাল ফর্ম, কিন্তু আদপে সেটা বন্ধ। এখন এই মুহূর্তে কোনো চাকরির কোনো বিষয় নেই। এইকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস নেতারা কিছু জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাকরি করে দেওয়ার জন্য কিছু টাকা পয়সা নিয়ে এরকম ব্যবস্থা করেছিল। কিন্তু গভর্নমেন্ট চাইছে যে যাদের দিয়ে আদানি দিয়ে যে কাজ করানো হচ্ছে, তাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এখানকার স্থানীয় লোকরা না পেয়ে বাইরের লোক পাবে। সাধারণ মানুষের হাতে কোনো কাজকর্ম নেই, 100 দিনের কাজ একেবারেই বন্ধ, মানুষের আয়ের কোনো সোর্স নেই এই মুহূর্তে। কৃষি এলাকার কাজকর্ম বন্ধ, কারণ যেহেতু কৃষকের সার, কীটনাশক ওষুধ ইত্যাদি ইত্যাদি জল ফল যা ভর্তুকিতে পাওয়া যেত এই মুহূর্তে বন্ধ। আমফান ঘূর্ণিঝড়ে এই এলাকার মানুষজনের নোনা জলে ঢুকে আসার জন্য চাষ একেবারে বন্ধ। পানের দাম নেই, নারিকেলের দাম নেই, ধানের দাম একেবারে নেই বললেই চলে, যদিও সরকার নিচ্ছে সেটা না নেওয়ার মতো। রামনগর 2 নম্বর ব্লক, বালিসাই গ্রাম পঞ্চায়েত। এই গ্রামের নাম তলকাঁটালিয়া পশ্চিম, 136 নম্বর বুথ। এরকম মানুষের মুখ্য হচ্ছে জল, সেই জলই আমাদের এখনও এখানে ঢুকেনি। এই সজলধারার এই কয়েকদিন আগে ওই পাইপ ঢুকিয়ে দিয়ে গেছে, এখনও তার কোনো হয়নি। এই যে সরকার থেকে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, সেগুলো আপনারা কি 100 দিনের কাজ কোনো কিছু পাই না। আপনাদের যে এই যে লক্ষ্মীর ভান্ডার, ওটা হচ্ছে কিন্তু টাকা আগে ঢুকেছিল, এখন ঢুকে না।
বর্তমান দিনে যারা আমরা এখন শিক্ষার সঙ্গে যুক্ত, এবং আমি কলেজে পড়ি, অন্য যারা স্কুলে পড়ছে তাদের মানে আমরা এমন ব্যাপার, এখন আমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি যেখানে কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাইন আছে আমাদের যে মার্কশিটে, উনি আজকে জেলে। বর্তমানে দেখছি যে পুরো স্কুলগুলো, প্রাইমারি স্কুল 8,207টা প্রাইমারি স্কুল রাজ্য জুড়ে বন্ধ হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জুড়ে 700খানা স্কুল বন্ধ। 100 দিনের কাজের এখনো পয়সা পাইনি, এখনো পাইনি আমি। কত বছর আগের? 2 বছর আগের থেকে, 2 বছর 2.5 বছর হতে যাচ্ছে, আমি এখনো পর্যন্ত পয়সা পাইনি। গরিব মানুষ। আমাদের ব্লক হচ্ছে রামনগর 1 নম্বর ব্লক, পঞ্চায়েত হচ্ছে তালগাছাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, আর এই গ্রাম সভাটা আছে নহরিয়া গ্রাম সংসদ। তো আমাদের এই গ্রামে অনেক গরিব লোক আছে, মানে খেটে খায়, অনেকে অন্ধ আছে। আবাস যোজনায় তাদের নামের তালিকা আমরা দিয়েছিলাম 18 সালে, কিন্তু সমীক্ষা করার পরে, সার্ভে করার পরে কিছু লোকের বাদ গেছে, যেটা বাদ যাওয়ার যোগ্য নয়। আবার কারোকে বলা হয়েছে যে 10,000 টাকা দাও, আমরা আপনাদের ঘরটা আগে করিয়ে দেবো। যদি আমাদেরকে ভোট দিবি তাহলে করে দেবো, নাহলে করে দেবো। একেও বলেছে যে যদি তোরা আমাকে ভোট দিস তাহলে আমি ইন্দিরাবাসন করিয়ে দেবো, নচেত তোর বাতিল যাবে। আমাদের এদিকে একদম কিছুই নেই, রাস্তাঘাট মোড়ে হচ্ছে না। আমাদের সদস্যকে বলে পঞ্চায়েতে আমাকে কাজ না দিলে আমরা করব কি করে। তো আমাদের গ্রামে রাস্তাঘাট করতে দেয় না, যেহেতু আমি বিরোধী বলে রাস্তাঘাট করতে দেয় না। ওই সামনে গিয়ে দেখবেন আমাদের বৃষ্টিকালে এলে এত করে জল যেতে হয়, ওখানেও একই পরিস্থিতি, এত করে জল যায়। আমার লক্ষ্মীমান হচ্ছে না, কতবার আমি ফর্ম জমা দিয়েছি, কোনো রিপোর্ট আসছে না। আমি হাত জোড়ো করে আমি সরকার বাহাদুরের কাছে বার্তা পাঠাতে চাই যে আপনার ক্যাডারদের বলুন এই গরিব খেটে খাওয়া মানুষদের কাছ থেকে টাকা পয়সা যেন না নেয়, ঘরে ঘরে ঢুকে তাদের ভুলভাল বুঝিয়ে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এইসব করে তাদের ঘর থেকে টাকা বার করে নিয়ে চলে যাচ্ছে। আর যখনই হচ্ছে না তখনই বলছে যে তোমাদের গ্রাম সদস্য কেটে নিচ্ছে। রাস্তাঘাটের কাছে মেম্বার, ওখানে গেলে মেম্বারকে অ্যালাউ করা যাচ্ছে না, তাকে কোনো কাগজপত্র দেওয়া যাচ্ছে না, ভাগ 60-40 হিসেবে রাস্তাঘাট তৈরি হচ্ছে। এটা হচ্ছে বুড়ারি বুথ, গ্রাম সংসদ সভা, এটা বুড়ারি। আমাদের এই পঞ্চায়েত এলাকার শহীদ মাতঙ্গিনী ব্লকের মধ্যে একটা সন্ত্রাস কবলিত এলাকা। আমি পঞ্চায়েত সদস্যের স্বামী, আমার দিকে ভীত মানে মারপিট দেখিয়ে, ভয় দেখিয়ে নমিনেশন তুলেছে। গ্রাম পরিচালনার ক্ষেত্রে গ্রাম কমিটিতেও রাখা হয় না। গ্রাম কতিপয় 2-3 জন তৃণমূলের গুন্ডাধারীরা পরিচালনা করে, তারা এখন পঞ্চায়েতের ঠিকাদার। গত পঞ্চায়েত নির্বাচনে 2018 সালে এই 10 হাত দূরে আমাদের ব্লক অফিস, সেখানে নমিনেশন করতে যাওয়ার সময় যেভাবে বহিরাগতরা লাঠি স্টিক দিয়ে, হকি স্টিক দিয়ে আক্রমণ করেছে, এই যে বুথ এলাকায় আমরা অবস্থান করছি এখন, আপনারা আমাদের বক্তব্য নিচ্ছেন, এই এলাকার প্রতিটা বাড়িতে মানুষ তাদের প্রাণ বাঁচানোর জন্য গোপনে লুকিয়েছিল। আমাকে তো সিপিএম থেকে করছিল, আমরা নমিনেশন করতে গেছিলাম, আমাদেরকে সব গুন্ডারা সব খেদাই ছিল, আমরা সবাই দৌড়ে দৌড়ে পালিয়ে আসছিলাম, বটি ঝাঁটা তাড়া নিয়ে সব খেদাচ্ছে, আমরা সব দৌড়ে দৌড়ে বাড়ি পালিয়ে আসছিলাম। তারপরে অনেক জায়গায় তো সবাইকে মারধর করছে, কত কিছু করছে। তারপরে আমি আমার বাপের বাড়িতে গেছিলাম দরকারে, না তখন থেকে আমাকে সেইখান থেকে তুলে এনে, আমার স্বামীকে নিয়ে আমাকে তুলে এনে আমার নমিনেশন তুলিয়ে দিয়েছিল এখানে। আবাস যোজনা নিয়ে আমরা ব্লকে যখন ডেপুটেশন দিতে যাই, এই আবাস যোজনা একটা বিশাল অংশের মানুষ এই ব্লকে জমায়েত করে বিডিওর কাছে জানতে চেয়েছিল যে প্রকৃত গরিব মানুষ যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা কেন বঞ্চিত হয়েছে। বাস্তু নেই বলে নতুন বাস্তু করে এখানে 13 সালে ঘর বসানো হয়েছিল, তারপরে আমার দিকে আসতে দিচ্ছে না, মারপিট যুদ্ধ করবে, খালি ওই গন্ডগোল করবে। স্থায়িকভাবে এখন যে আবাস যোজনার তালিকা আছে সেই তালিকার এখন টাকা এখনও পর্যন্ত ঢুকেনি, এই কারণেই না প্রকৃত লোকের তালিকায় নাম নেই। এই রাস্তার জন্য আবেদন করেছিলাম, বারে পরের স্টেপের রাস্তা ঢালাই হয়ে যাচ্ছে, কিন্তু এটার বেলা বলে ও পরে হবে। আমাদের নিয়ে ওই রোজ ভ্যালির টাকা আমরা তো আমাদের ওইখানে করা ছিল, আমাদের দেয়নি আমার দিকে। আমি চাতে রক্ত দিয়ে দেবো, মোর ছেলেকে একটা নাকি একটা ওই কেরানি জয়দেব, আমার ছেলের নাম ছোট একটা জেরুস দোকান আর ফটো দোকান করে জীবনযাপন করে, কিন্তু তৃণমূলে নেই। আইটি পাস, স্কুলে চ্যানেল আসছিল একটা, ওই হাই স্কুলে আইটি পাসের ওই ভোকেশনে নেয় না কি বলে, তাকেও দেয়নি, বলে একটা সিট ছিল ভালো লোককে দিয়ে দিতে, হ্যান্ডিক্যাপকে দেয়নি।
টিএমসি কর্মীরা, যারা নেতারা বড় বড়, যাদের 4তলা 5তলা 10তলা বিল্ডিং, তারা এই আমফানের টাকা ভোগ পাবে। যারা গরিব মানুষ, যাদের ঘর নেই, দুয়ার নেই, থাকার মতন অবস্থায় তাদের নেই, তাদেরকে একটা পেপার দেওয়ারও মতন তাদের উপভোগ নেই, যারা টিএমসি থেকে একটা পেপার তাদেরকে অনুদান করা হোক। এই পঞ্চায়েত সমিতি এলাকায়, এই জিপি এলাকায় গণতন্ত্র বলে কিছু নেই, মানুষ একেবারে ভীত সন্ত্রস্ত। তাই এই আগামী দিনে আমাদের সামনে যে পঞ্চায়েত নির্বাচন আছে, মানুষ একেবারে প্রস্তুতি নিচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি ব্যবত্তারহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের এই বুথের বা সামগ্রিক পঞ্চায়েত এলাকার কথাবার্তা বলবো। আমার বাড়ির সমস্যা, বাড়ি ভেঙে একবারে ঝুলে গেছে, কড়িটড়ির কোনো অবস্থা নেই। কতবার বলা হচ্ছে, কোনো তার ব্যবস্থা হয়নি, সার্ভে করে লেগেছে, কিছু সারা শব্দ নেই। আর এখানে মাঝিদের একটা ছেলে, তার মানে মাটি, ঘরের অবস্থা দেখলে মাটি ধসে পড়ে যাচ্ছে, অথচ তার বাড়িটা সার্ভের নাম থেকে বাদ হয়ে গেল। যেসব গরিব মানুষ আবাস যোজনা পাওয়ার যোগ্য, অথচ তারা পাচ্ছেনি, আর যারা পাওয়ার অযোগ্য তারা পেয়ে যাচ্ছে আবাস যোজনা। গ্রাম পঞ্চায়েতের নাড়াদাড়ি গ্রাম পঞ্চায়েতের মানে 1 নম্বর পার্ট, এটা 1 নম্বর পার্টের জেলা পরিষদের রাস্তা এখনও পর্যন্ত তাই কোনো ঢালাইয়ের ব্যবস্থা হয়নি। 3-4 বার মাপঝোপ করেও তাই ঢালাইয়ের ব্যবস্থা। রাস্তাঘাটের বেহাল অবস্থা, যেখানে বিরোধী মেম্বার আছে ছিটে ফোটা তাদের টাকা পয়সা কিছু দিয়ে, আর সদলীয় মেম্বার যেখানে আছে সেখানে হচ্ছে বেশি টাকা পয়সা, যে কাজের দরকার নেই তা সত্ত্বেও সেখানে টাকা দেওয়া হচ্ছে, যেখানে কাজের দরকার সেখানে টাকা পয়সা দেওয়া হচ্ছে না। সমস্যা আমাদের রাস্তা খুবই খারাপ, আমরা জল পাচ্ছি না, যেখানে জল পাচ্ছে সেখানে ডবল জল পাচ্ছে, যেখানে জল পাচ্ছে না সেখানে জল পাচ্ছি না। একটা টিউবওয়েলও নেই আমাদের এখানে, জল আনতে মিনিমাম 10-15 মিনিট হেঁটে যেতে হয় জলের জন্য। সেই জলটারই যদি সমস্যা হয় তাহলে আমরা কোথায় যাব? তারপরে তো আমাদের সামনের রাস্তাটা কতবার মাপ নিয়ে যাচ্ছে, ঢালাই হবে, ঢালাই তো হচ্ছেই নি। আমাদের ঘরে পায়খানা করার জন্য এত কষ্ট, অথচ আমরাই জানিনি গ্রাম নির্মূল মুক্ত গ্রাম হয়ে গেল। কি করে হয়ে গেল? শীতলা মন্দির এবং শিব মন্দির আছে, ওই মাঠে একটা সাবমার্সিবল বসানো, এই পরিবারগুলো আমরা জল পাচ্ছি না। এই এলাকার যেসব পরিবারগুলো, আমাদের ওখানে একটা সজলধারা পাম্প আছে, সেখান থেকে জল আসে, 1 বালতি করে জল পাই। যেখানে সাবমার্সিবলটা বসানো হলো এই রিসেন্ট 15 দিন আগে, সেখানে তাদের অ্যাভেলেবল জল পঞ্চায়েত থেকে স্যাংশন করে প্রধানবাবুর কোটা থেকে তাদেরকে সাবমার্সিবল দেওয়া হলো। আমি পঞ্চায়েত মেম্বার, বিরোধী দলের মেম্বার সিপিএমের। আমি পঞ্চায়েতে গিয়ে রাস্তাঘাট এত বাজে, মেন রাস্তা জেলা পরিষদের রাস্তা সেও বাজে রাস্তা। কতবার বলছি, টাকা পয়সা তো দিচ্ছে না, কাজও দিচ্ছে না। আর ওই সাবমার্সিবলের কথা বলছিল ভাই, সাবমার্সিবলটা আমরা করি না, তবুও জোর করে ওরা বিরোধী দলের মেম্বার, যেহেতু তৃণমূলের পঞ্চায়েত বলে, ওরা জোর করে ওইখানে বসিয়েছে। আমরা 15 দিন ছাড়া কেমো নিতে চাই কলকাতায়, সেখানে বড় বড় ফেস্টন টাঙিয়ে রেখে দিয়েছে, লক্ষ্মীর ভাঁড় দিচ্ছি, এই দিচ্ছি, কন্যাশ্রী, যুবশ্রী। আমি তো যাই বুদ্ধ পার্কের পাশে এই বড় বড় ফেস্টন করে লিখে, আমি এইসব দেখে যাই আর গালাগালি করতে যাই। আপনার ছেলে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, আপনার ছেলে একজন ছাত্র হিসেবে তার ভবিষ্যৎ কি মনে করছেন এই রাজ্যে দাঁড়িয়ে? আমি সেটাই ভাবছি যে কি করে ছেলেরা খাবে। তাহলে আমি পড়াশোনা শিখিয়ে কি করেছি? তাহলে তো গরিব বলছে তো চা দোকান করো, বিড়ি দোকান করো, এটা করো, মদ দোকানে যে লাইন দো, এটাই বলছে তো। এটাই তাহলে আমার ছেলেকে পড়াশোনা শিখিয়ে আমার লাভটা কী হলো? খুব গরিব, আমরা খেটে খাই, তার থেকে যদি ছেলে যদি পড়াশোনা করে যদি কিছু না পায়, তাহলে আমরা কি চাইবো? আমরা একদমই চাই না যে ও সরকার থাকুক। পড়াশোনা করেও আমাদের কিছুই পাচ্ছি না, আমাদের কী লাভটা আছে তাহলে? যে এই রাস্তা দিয়ে সোনাভি, আজানগেছা, কাবাসবেড়া, গণপদ, এই রাস্তার উপর দিয়ে একটা পোল আছে, ভাঙা পুল, তাতে যাওয়া আসার প্রচুর অসুবিধা। তার জন্য বিশেষ আবেদন। আমি কিন্তু পরিষ্কার কথা বলতেছি, আমি হচ্ছে তৃণমূলের আদি লোক, যত বছর আসলাম। আমি শুভেন্দুবাবুর সঙ্গে কেন, শিশির বাবু সকলের সঙ্গে আমি সংযোগ ছিলাম, কিন্তু এখন আমি এমন বেহাল হয়ে পড়ছি, আমার পাশের কোনো উন্নয়ন হচ্ছে না। এই রাস্তার এরকম হাল হয়ে আছে, সব সময় বলে হবে আর সময় বলে, কিন্তু রাস্তার হচ্ছে না কেন? সেই যে হবে বলে চলে গেছে, আগলো পর্যন্ত হচ্ছে না। শাসক দলের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড রকম ক্ষোভ। তার কারণ যেটা হচ্ছে আপনার আবাসের ঘর, 100 দিনের কাজ, এবং আপনাদের এইখানকার এই চত্বরে বিভিন্ন গ্রামের স্থানীয় রাস্তা।
বরাদ্দ হয়েছে সেই টাকা উধাও হয়ে গেছে। এই সব নিয়ে মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একটা জোট বাঁধছে। আবার একই দিক দিয়ে সেটা হচ্ছে 2018-র যে অভিজ্ঞতা সেটা মাথায় নিয়ে যে প্রতিরোধ করা, মানুষ যে তৃণমূলের বিরুদ্ধে যে প্রতিরোধ করবে, কিন্তু মানুষ অনেক জায়গায় একটা ভরসাও চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনগতভাবে আপনাদের পরিকল্পনাটা কি? পূর্ব মেদিনীপুর জেলায় 40 লক্ষ মহিলা পুরুষ যুবক যুবতী করে ভোটদানের অধিকার পেয়েছে। এর মধ্যে 50% মহিলা যুবক যুবতী মিলে, আর 50% মধ্যবয়স্ক থেকে বয়স্ক পুরুষ মহিলা। এরা শুধু 2018 কেন, 2019, 2021 এই নির্বাচনগুলিতেও বা যে সমস্ত পৌরসভা হয়েছে সেই সমস্ত পৌরসভা নির্বাচনগুলিতে মানুষ তার স্বাভাবিক গণতন্ত্র প্রয়োগ করতে পারেনি। সুতাহাটা ব্লকের গোয়াবেড়িয়া অঞ্চল, আমাদের এই গোয়াবেড়িয়া অঞ্চলের মূলত প্রধান যে রাস্তা আমাদের আমলাট থেকে কৌলহাটি যাওয়া, সুতাহাটা থেকে যে কৌলহাটি যে রাস্তা, মেন রাস্তা, এই গোয়াবেড়িয়া অঞ্চলে 23টা গ্রাম রয়েছে। এই 23টা গ্রামের মানুষ মূলত এই মেন রাস্তা থেকে যাতায়াত করে। কিন্তু আপনারা দেখছেন যে আমলাট পুল থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা, আমরা এইটার ব্যাপারে অনেকবার প্রতিবাদ করছি, অনেকবার মানে রাস্তা ঘেরাও করছিলাম। প্রশাসন থেকে, ভিডিও থেকে এসে বহু আমাদেরকে মানে থাপ্পি দিয়ে চলে যায়। এর ব্যাপারে আমরা শুধু থাপ্পিই শুনতে আছি। এলে একবার গন্ডগোল করি, তাও আমরা পুলিশ প্রশাসন আবার এলো, আবার সেই একই কথা সব মানে আজকে 10 বছর ধরে এই থাপ্পি শুনে রয়েছি। ন্যায্য কথা, আমাকে কে খারাপ ভাবলো আমার দেখা দরকার নেই। একটা প্রধান একটা যদি বাড়ি হয় তার ঘরের সামনে পিচ রাস্তা ঝাঁকাস হয়ে যাচ্ছে আর এই পাশ থেকে খারাপ, এটা কি রুলস? গর্ভবতীকে নিয়ে যাবে, ঠিক আছে, অ্যাম্বুলেন্স ঠিক দিচ্ছে, দিলে কি হবে? ফোন করলে 10 মিনিটের মধ্যে আসতো, সেখানে মানে আধ ঘন্টা পরে আসতেছে, রুগী ততক্ষণ চটকাচ্ছে। একটা টোটোয় তুমি চাপবে, দেখবে একবারে সারা শরীর যেন সে একবারে বার হয়ে চলে যাবে, এমন পজিশন হচ্ছে। আর ওই রাস্তাটা এখনো অবধি লক হচ্ছে নি। আমাদের ভ্যান চেলে খেয়ে তখন এই ঘরটা করেছিল, আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি, কোনো সুযোগ সুবিধা নেই। হ্যাঁ, না 100 দিনের টাকা, আমরা এবারে 100 দিনের কাজ করছি যেন 100 দিনের টাকা তো পাইনি, না একটা তিরপল, না একটা ঘর, না একটা কিছু। এবার মানুষের 100 দিনের কাজের টাকাও অনেক মেয়েদের শুনছি, আমাদের ঘরে স্ত্রীও কাজ করেছে, আজকে 2 বছর ধরে টাকা পাচ্ছে না। এই যে ঘর দুয়ার কিছু পাইনি, যে এখানে ঝড় ফড় হলে যে একটা দুটো বাচ্চা খেলে থাকবো আমি, সেরকমই পজিশনে কোনো নেই। যে কেন বাপেদের ওখানে ছিলাম, এবার তাদের তো ওখান থেকে যখন বের করে দিল, এবার সেখানে যে একটা কুঁড়ো মতন করে আমি আছি সেখানে রাস্তার ধারে। প্রধানের ভাগনা, পঞ্চায়েতের ভাগনা, ভাইপো, এইরকম আর কি, নিজেদের বেশি। মানে যে মানুষটা নিরীহ, তার ঘরে জল পড়ছে, এটা তিরপলও ঠিক মতন পাচ্ছেন। আমাদেরকে বলতেছি যে পরে দেবো, পরে হবে, এখন কবে হবে সেটা তো এখন থাকতে পারিনি। আমরা কি হালে আছি, কি কষ্টে আমরা আছি। আসুন বাবু, দেখুন কি অবস্থা, কতবার ফটো তুলে গেছে, কতবার প্রধানকে বলে ভিডিও দিচ্ছে না, ভিডিও বলে প্রধান দিচ্ছে না, এইভাবে করে দিন কাটিয়ে চলে যাচ্ছে এরা। আমাদের এখানে করে, আরে দাদা একটা তিরপল দাও না, বলে কছি 5টার সময় আসবি, যে দেখি অঞ্চলে তালা মারা। আরে ও কছি 2টার সময় আসবি, অঞ্চলে তালা মারা। যদি ঢুকুলা প্রধান কথা হেরে গেছে। ঠিক ভোটের সময় তখন মানুষকে বুঝি সুঝি একটা তিরপল দিয়ে কোনো রকম বলে চলো বুঝি সুঝি ভোট দিতে নিয়ে চলে যাচ্ছে। জ্যোতিবাবুর কথায় মানুষের উপর ছেড়ে দিতে হয়, তাদের অভিজ্ঞতাই হচ্ছে বড় শিক্ষা। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা জালপাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কোন ব্লক? চণ্ডীপুর ব্লক। চণ্ডীপুর। এখানকার কি মূল সমস্যাগুলো কি আপনার? মূল সমস্যা এখানে রাস্তার সমস্যা। রাস্তা 2বার স্যাংশন হয়ে টাকা উঠে গেছে, রাস্তা কমপ্লিট হয়নি। আর পার্টি কালার চলছে, যারা শাসক দল তারাই যে আপনার 100 দিনের কাজে তারাই যুক্ত,
বিরোধী পক্ষে যারা করবে তাদের কিন্তু কাজের কোনো সুযোগ নেই। আমি গিয়েছিলাম, আমি বিরোধী পক্ষ, আমি গিয়েছিলাম, আমাকে বলছে না তোমার কাজ হবে না, আমাকে ফিরিয়ে দিয়েছে। 100 দিনের কাজের মধ্যে অনেক দুর্নীতি, যে দুর্নীতির মানে আকাশ থেকে একবারে পাতাল অবধি। 100 দিনের কাজে যাদের জব কার্ড আছে তারা কোনোদিন ফিল্ডে যায় না, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। জব কার্ড থাকা মানে দলমত নির্বিশেষে কাজ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু আমরা বিরোধী পক্ষ, শাসক পক্ষকে চন্দন শাসক পক্ষকে দিচ্ছে কাজ, কিন্তু বিরোধী পক্ষে কোনো কাজ দিচ্ছে না। বলছি তো 1060 টাকা হচ্ছে গ্যাস আর 200 টাকা তেল, ওতে কি সংসার চলবে? 500 টাকা দিলে হবে? আমাদেরকে ঘর দেয়নি, 4-5 বার তো কেটে দিচ্ছে না, আমরা কিছু একটু সাহায্য পাইনি। কি করে চালাইব সংসার? না চাল আছে না চুলা, কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? লক্ষ্মীর ভাড়া দিয়ে কি বয়স্ক লোকে খাইবো? এখানে আবাস যোজনার যে বাড়ি, সব মানুষ বাড়ি পাচ্ছে? কিছু কিছু মানুষ বাড়ি পেয়েছে, সবাই পায় না। যাদের বাড়ি আছে 1 তলা 2 তলা তারাই বেশি বাড়ি পেয়েছে, আর যারা প্রকৃত বাড়ি পাওয়ারই তারা বঞ্চিত, তারা বাড়ি পায়নি। প্রচুর কাটমানি। এই যে ঘর আবাস যোজনার ঘর ফর যারা পেয়েছে তাদের কাছ থেকে 5,000, 10,000, 20,000 করে টাকা নিচ্ছে। এই জেলা কোস্টাল জেলা, দীঘা আছে, মন্দারমণি আছে। সাধারণত এখানে নিম্নচাপ ঘনীভূত হলে সে বুলবুলি হোক, আমফানি হোক, ইয়াসি হোক, কিছু ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি বিশেষ করে কোস্টাল এলাকার ব্লকগুলিতে অনুদান দেয়, আর সেই অনুদানটা সমস্ত গোগ্রাসে গিলে নেয় হাতির মতো তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার একদিকে যেমন রূপনারায়ণ তীরে যেমন কোলাঘাট শিল্পাঞ্চল রয়েছে, তেমন অন্যদিকে হলদি নদীর তীরবর্তী এলাকায় হলদিয়া শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চল আমাদের জেলার একটা কর্মসংস্থানের একটা বড় জায়গা, কিন্তু বর্তমান সময়ে মানে বিগত প্রায় ধরুন 10 বা 11 বছর ধরে কর্মসংস্থানের হাল একেবারেই বেহাল। কারণ হলদিয়া শিল্পাঞ্চলকে এখন যদি তাকানো যায় তাহলে শ্মশানের নীরবতাতে পরিণত হয়েছে। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির টাকা নিতেন শুভেন্দু অধিকারী, আর ডিএসডিএ টাকা তোলা নিতেন শিশির অধিকারী, আর তার ভাই দিব্যেন্দু অধিকারী সে দুটো জায়গা থেকেই খামচি করে নিতেন। আমি অর্ঘজিৎ গিরি, পটাশপুর 1 নম্বর ব্লক। এই অঞ্চলটা হচ্ছে চিস্তিপুর 8-এর 2 অঞ্চল। এই অঞ্চলের মূল সমস্যা হচ্ছে কৃষির সমস্যা। কৃষিতে জল নিকাশির ব্যবস্থা সঠিকভাবে করা হয়নি। মাঝখানে কেলেঘাই নদীর সংস্কার হয়েছিল, কিন্তু সংস্কার হওয়ার পরে মূলত একটা অংশের মানুষ সেই নদী সংস্কারের পরে সেখানকার মাটি বিক্রি করে কিছু ইনকাম করা ছাড়া বাস্তবিক যে মানুষের উন্নয়নের জন্য যা করার সেটা করা হয়নি। সেখানে দেখা গেছে নদীর মাঝখানে অনেক ভেড়ি টেড়ি থাকার জন্য বেশিরভাগ বছরই আমাদের বন্যা আক্রান্ত হচ্ছে। বন্যার ফলে এই এলাকার চাষবাস ঠিকমতো হচ্ছে না। এই এলাকায় একাধিক কলেজ আছে, স্কুল আছে, কিন্তু যুবক ছেলেমেয়েরা এখন পড়াশোনার দিকে বেশিরভাগ উৎসাহ হারাচ্ছে, কারণ চাকরির দুর্নীতি এটা জনমানুষের প্রচুর খারাপ এফেক্ট পড়ছে। সাধারণ ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না, সবাই বলতে চাইছে যে পড়াশোনা করে কি হবে, সেই তো টাকা দিয়ে চাকরি পেতে হবে, আমরা গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনা করবো তারা তো চাকরি বাকরি পাবো না। সে কারণে এই কলেজেই দেখা যায় ছাত্রছাত্রীর হার পরপর কমছে। ছাত্রীরা তাও কিছুটা আসে, শুধুমাত্র কিছুদিন পরে কন্যাশ্রীর টাকা পেয়ে যাওয়ার পরে আর তারা পড়তে চাইছে না। যা পশ্চিমবাংলার পরিস্থিতি এই মুহূর্তে সেটা তুলে ধরলে তার মধ্যে আমার গ্রামটাও পড়ে। বিজেপি তৃণমূলের মধ্যে যে রাজনীতিটা হচ্ছে একটা জাতপাতের রাজনীতি। এর মধ্যে আমরা ফেঁসে আছি। বিজেপি এই জেলার বাড়ন্ত 34 বছরে একটাও প্রধান ছিল না, আজকে 77টা এমএলএ হয়েছে, সেটা তৃণমূলের জন্যই হয়েছে। যে 34 বছর বামপন্থীরা ছিল, কোনোদিন আমাদেরকে চা দোকানে বসে বলতে হতো না যে
বিজেপি এলে আমরা থাকতে পারবো না। এইসব কথাগুলো আমাদের কোনোদিন আমার জন্ম থেকে রাজনীতির যতটা জ্ঞান পড়েছে, বামপন্থী থাকাকালীন কোনোদিন এইসব আমাদের মনে ছিল না, চর্চায় ছিল না, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের চর্চায় ছিল না। সামনে পঞ্চায়েত নির্বাচন, গতবার পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জায়গায় সাধারণ মানুষ নমিনেশন দিতে গিয়েছে, নমিনেশন দেওয়ার পরে ব্লকে আক্রান্ত হয়েছে। এখনও বেশিরভাগ মানুষ আমাদের ব্লকে সরকারের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায়। আমরা যারা কেউ প্রতিবাদী হয়ে উঠি, আমরা বারে বারে আক্রান্ত হয়েছি। আমিও আক্রান্ত হয়েছি একাধিকবার, এই কলেজ স্ট্যান্ডেই আমি আক্রান্ত হয়েছি, আমার দোকান আক্রান্ত হয়েছে। তবে ভয় কাটছে, সাধারণ মানুষ এখন রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। মানুষ সুযোগ যদি পায় প্রার্থী দেওয়ার, নমিনেশন করার এবং নমিনেশন রাখা, গণতন্ত্র প্রয়োগ করার জন্য মানুষ যেভাবে তৈরি আছে, তাতে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাদের ভগবানপুর ওয়ানের এই ব্লকের বিভিন্ন রকম সমস্যা, শাসক দলের তো স্বজন পোষণ আছে, তার মধ্যে এইসব মাটি কাঁচা বাড়ি আছে এখনও পর্যন্ত, নাম লিস্ট হয়েছে, বলছে এই পিএমআই হয়নি, তাদের এখন বলছে বাংলা আবাস যোজনা বলে রুলস করে কাগজপত্র জমা নেয়নি, নাম আছে বলছে কিন্তু হয়নি। আমানকে নাম আসছিল, ঘর আসেনি, এখন কইছে যে এখন আসবে না। আর হচ্ছে আমাদের কাজ আমানকের পঞ্চায়েত যে এখন কাজ আমরা 100 দিনের কাজ পাইনি, টাকা পাইনি, কিছু টাকা মেরে দিচ্ছে আর কিছু টাকা পাইনি। ঘর আসবে বলে ঘর আসেনি, হ্যাঁ নাম ছিল, ঘরে নাম আছে, মোটামুটি ঘর আসেনি, ঘরে টাকা এখন ঢুকেনি বলে ওই জন্য ঘরটা খোলা বন্ধ আছে। 100 দিনের কাজ করতেন? হ্যাঁ 100 দিনের কাজ করেছিল, করা হয়েছিল, আগে করা হয়েছিল, তখন 100 দিনের কাজ আসেনি, ওই জন্য করা হয়নি। বন্যার সময় 100 দিনের কাজ করেছিলাম খালে 5-6 দিন কাজ করা হয়েছিল, সে টাকা এখন পাইনি আমরা। যে 100 দিনের কাজ আপনারা করেছেন, 100 দিনের কাজে টাকা পেয়েছেন? 100 দিনের কাজ আগে যা করেছি অনেক টাকা মেরে দিয়েছে, অনেক টাকা আমাদেরকে দেয়ও নি, কিছু টাকা পেয়েছিলাম, হলেও 8-10টা করে কাজ করাইছে, কিন্তু পুরো কাজ আমাদেরকে দেয়নি। আর আমরা অত্যন্ত গরিব, আমাদের বাড়িতে তো জায়গা জমিনও কিছু নেই, আমরা খেটে খাবার সংসার, আমাদের খেটে খাই, সেই জায়গায় আমাদের বাঁচারও এখনো কোনো রাস্তা। 100 দিনের কাজ তো নেই, তারপরে বেকার যুবদের যা কাজের পরিস্থিতি, শিক্ষিত বেকাররা সব বেকারের রাস্তায় ঘুরছে, অনশন করছে, কিন্তু যারা চাকরি পেয়েছিল এই আমলে 11-র পর থেকে, তাদের এক নামের লিস্ট বেরোচ্ছে, টাকার বিনিময়ে চাকরি নিয়েছে, মোটামুটি সাদা খাতায়, এরকমই বিষয়। আমাদের এই ভগবানপুরেই গোপাল দলপতির বাড়ি, তার মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। তারা বেকার যুবক যুবতীরা তারা মনে করেছিল এই তৃণমূলের আমলে চাকরি পেতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে, তাই এই গ্রামগঞ্জে বিভিন্ন দালাল মারফত এই টাকাগুলি গিয়েছে মমতা ব্যানার্জির কাছে। যত রকম প্রস্তুতি নিতে হয়, আন্দোলন সংগ্রাম সংগঠন সব রকম আমরা তিলে তিলে প্রস্তুতি নিয়েছি যে পঞ্চায়েতের একটা ভালো পার্সেন্টেজ ভোট 6-10 থাকবে না, অগ্রগতি ঘটবে, তাতে কোটা পঞ্চায়েত পাবো, কোটা পঞ্চায়েত সমিতি পাবো, কোটা জেলা পরিষদ পাবো, এই মুহূর্তে বলার সময় আসেনি, সময়টা আসবে আরও পরে। তবে ঘাস যদি ছেঁটে দেয়, গরু আর পালিয়ে যাবে, গরুর আর খাওয়ার কিছু থাকবে না, হ্যাঁ ঘাসও মরবে, গরুও মরবে। পূর্ব মেদিনীপুর আমরা শেষ করলাম, এখন আমরা দাঁড়িয়ে আছি কাজলাগড় রাজবাড়িতে। পূর্ব মেদিনীপুর জেলা বিশাল, এই জেলায় 223টা গ্রাম পঞ্চায়েত, একদিকে যেমন আছে গ্রামাঞ্চল, একদিকে যেমন আছে আপনার সমুদ্র, একদিকে তেমনি আছে হলদিয়া শিল্পাঞ্চল, বিশাল বড় জেলা। অবশ্যই এই 223টা গ্রাম পঞ্চায়েত কভার করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, কিন্তু আমরা বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত এই দুদিন ধরে আমরা ঘুরেছি। মানুষের বক্তব্য যেটা হলো, যে তৃণমূল নেতা একটা সময়
সাইকেল চড়ে ঘুরতো, সেই তৃণমূল নেতা আজ 30 লাখ টাকা ফরচুনার চড়ে ঘোরে। এই হচ্ছে সামগ্রিক অবস্থা। অন্যান্য জেলার মতনই এখানকার গরিব মানুষেরই একই অবস্থা। আবাস যোজনায় ঘর পাচ্ছে না, রাস্তাঘাটের ঠিক নেই, যেমন কিলোমিটার পর কিলোমিটার রাস্তা, তার জন্য জেলা পরিষদ থেকে টাকা এসছে, কিন্তু টাকা এসে পঞ্চায়েতে এসে পঞ্চায়েতের সব মেম্বাররা একসাথে সেটাকে হাফিস করে দিয়েছে। এই হচ্ছে এই জেলার পরিস্থিতি। কিন্তু এখানকার মানুষ, জেলার মানুষ, আমরা ঘুরে যা বুঝতে পেরেছি, এই জেলার মানুষ এখানে জোট বাঁধছেন, তারা তৈরি হচ্ছেন। তাদের কাছে একই কথা, সেটা হচ্ছে যে সরকার বা প্রশাসন যদি 2018-র মতন এরকম নোংরা ইলেকশন যদি না করান সামনের পঞ্চায়েতের ভোটে, তারা কিন্তু এখানকার পাশা পাল্টে দেওয়ার জন্য তারা রেডি আছে।